আজকের আমার ব্লগটি ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য একদম পারফেক্ট, কারণ বাঙালিরা অলওয়েজ একটি কনফিউজিং সিচুয়েশনে থাকে। কেউ বলে পাহাড়ে যাব, কেউ বলে সমুদ্রে যাব, আবার কেউ কেউ জঙ্গলের একাকিত্বে আলাদা করে সময় কাটাতে ভালোবাসে। আজকের ব্লগটিতে এমন একটি জায়গা আমি আপনাদের সামনে উদ্ঘাটন করব, যেখানে আছে ঝর্ণা, জঙ্গল, বৃষ্টিস্নাত রাস্তা, গ্রাম্য পরিবেশ, সমুদ্র, পাহাড়, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তার সাথে আরও মাহাত্ম্য যোগ করে দেয় কিছু ধর্মীয় জায়গা। যদি জানতে চান জায়গাটি কোথায়, তাহলে অবশ্যই ব্লগটি দেখতে থাকুন। কিভাবে ট্যুরটি অ্যারেঞ্জ করবেন সমস্ত ইনফরমেশন আমি ব্লগে দিয়ে দেবো। আর উপরই পাওনা হলো এই সুন্দর রিসর্টটি। দেখতে থাকুন আমাদের ব্লগটি। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া থেকে জনশতাব্দী করে। আমরা এই ট্রেনে করে চলে যাই সোজা ভুবনেশ্বর। আসল ডেস্টিনেশন কোথায় সেটা আপনাদের পরে বলছি, তো আপনারা দেখতে থাকুন আগে আগে কি হতে থাকে। ট্রেন চালু হওয়ার সাথে সাথে আমাদের এক্সাইটমেন্টের পারদও যেন হু হু করে বাড়তে থাকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলি ভুবনেশ্বরের পথে। পরন্ত বিকেল এবং সাথে মেঘের ঘনঘটা এই যেন আলাদা মাধুর্য যোগ করে দেয় পরিবেশের সাথে। দূরের পাহাড়ের রেঞ্জগুলো আমাদের যেন হাতছানি দিতে থাকে। উড়িষ্যার পথে আমরা এর আগেও গেছি, তবে রাতে এই পাহাড়গুলো অত সুন্দর দেখায় না, বরং দেখাই যায় না। ধীরে ধীরে সূর্য অস্তের দিকে চলে যায়। তারপর কেমন লাগলো তোমার জনশতাব্দীতে? ভালো লাগলো, মানে শতাব্দীর ছোট সংস্করণ, বাট 1 ঘন্টা লেট, এটাই একটু খারাপ লাগছে। শরীরটা ছেড়ে দিয়েছে বসে বসে এসে, কিন্তু এখন শেষের দিকে এসে প্রথম দিকে ফ্রেশ ছিল, এখন একটু মানে দুর্গন্ধ আসছে। গেট খুলছে যত, পায়খানা বাথরুমের গন্ধ। আমার তো ট্রেনে উঠলে যাই না, এত পায়খানা বাথরুম পায় না, এত লোক আগে কোথা থেকে, মানে লোক জমিয়েই আনে এখানে খাওয়ার জন্য। পুরো ভর্তি করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। আর খুললে, গেট খুললেই বক বক করে গ্যাস আসছে, মনে হচ্ছে হসপিটালে, চোখ বুঝলে মনে হচ্ছে হসপিটালে আছে। থ্যাংক ইউ। আমাদের ট্রেনটি লেট করায় আমাদের ভুবনেশ্বর পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে যায় প্রায় 9:15। আমরা রাত্রিবেলা ভুবনেশ্বর স্টেশনের সামনেই একটি রেস্টুরেন্টে ডিনার সারি এবং সেখানেই একটি ডরমিটরি ভাড়া করে সেই রাতটি কাটানোর জন্য চলে যাই। পরের দিন ভোরবেলা আমরা ভুবনেশ্বর থেকে প্রশান্তি এক্সপ্রেস চেপে রওনা দিই উড়িষ্যার বহরমপুর বা বেহারামপুরের উদ্দেশ্যে। ভোরের এই রেলযাত্রা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এই যাত্রাপথেই দেখা মিলে বিস্তীর্ণ সমভূমির পাশাপাশি সবুজ পাহাড়, বিস্তারিত জলরাশি, আবার কখনো দূরের পাহাড় ঘিরে তুলোর মতো সাদা মেঘ। সব কিছু মিলিয়ে আপনার চিরাচরিত একঘেয়ে জীবনে এ যেন প্রকৃতির এক টুকরো খুশির উপহার। ট্রেনের বাঁক আর প্রকৃতির লীলা দেখতে দেখতে কখন যে বহরমপুর যাওয়ার 2 ঘন্টা কেটে গেল আমরা টেরই পেলাম না। বহরমপুরে আপনাদের ট্রেন যেই প্ল্যাটফর্মেই দিক না কেন, আপনাদের অটো বা গাড়ি ধরতে গেলে আপনাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বেরাতে হবে। বহরমপুর থেকে এই ট্যুরটি 2 ভাগে ভাগ হয়ে যায়। আপনারা যারা কলকাতা থেকে আসতে চান, তারা হাওড়া থেকে সহজেই সাউথগামী যে কোনো ট্রেন ধরে এই বহরমপুরে নামতে পারেন। বহরমপুর স্টেশন থেকে যে কোনো অটো ধরে আপনারা সোজা চলে যেতে পারেন সামনের গোপালপুর বিচে। আর যারা পাহাড় ভালোবাসেন বা জঙ্গল ভালোবাসেন, তারা আমাদের মতোই এখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন সোজা দারিংবাড়ি। আপনাদের হাতে 4 দিন থাকলেই আপনারা কিন্তু সমুদ্র ও পাহাড় একসাথে উপভোগ করতে পারবেন। 2 দিন দারিংবাড়ি চলে যাবেন আর 2 দিন গোপালপুর বিচে কাটাবেন। আপনারা প্রথম 2 দিন গোপালপুর বিচে কাটাতে চাইলে স্টেশনের সামনে থেকে 350 টাকা দিয়ে অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন গোপালপুর বিচে। আমরা কিন্তু প্রথম 2 দিন বেছে নিয়েছিলাম দারিংবাড়ির জন্য, আর আমরা নিয়ে নিয়েছিলাম একটি 15 সিটের ট্রাভেলার, আর আমরা বুক করেছিলাম এই হিন্দুস্তান ট্রাভেলস থেকে। এখান থেকে আপনারা স্টেশন থেকে, বহরমপুর স্টেশন থেকে সোজা চলে আসবেন। সোজা এসে ডাইরেক্ট আপনারা এই জায়গায় দোতলায় আপনারা উঠে, মালিকের ব্যবহার খুবই ভালো, আমরা কম রিজনেবল রেটে পেয়ে গেছি একটা 12 সিটারের গাড়ি। যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা এখান থেকে নিতে পারেন। তো এই হচ্ছে হিন্দুস্তান ট্রাভেল, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদের জার্নি এখন স্টার্ট হয়ে গেছে। সামনে বসেছে মা, একটু হাত দেখিয়ে দাও। এই যে সবাই বসে আছে।
আমাদের এই 15 সিটার ট্রাভেলারটির ভাড়া পড়েছিল 17,000 টাকা, আর এই 17,000 টাকায় ইনক্লুডিং ছিল সমস্ত স্পট ভিজিট, পার্কিং, এন্ট্রি ফি এবং ড্রাইভারের অ্যাকোমোডেশন এবং খাওয়া দাওয়ার খরচা। আমরা গাড়িটি ভাড়া নিয়েছিলাম 2 দিনের জন্য। 2 দিন দারিংবাড়ি ঘুরিয়ে আমাদের ড্রপ করে দিয়েছিল গোপালপুর বিচে। অসংখ্য পাহাড় এবং জঙ্গল ছড়িয়ে রোদ বৃষ্টির খেলা দেখতে দেখতে ভেজা পথ ধরে আমরা চলে এলাম তপ্তপানি মন্দিরের সামনে। তপ্তপানির অর্থ হলো উত্তপ্ত জল। এখানে একটি হট স্প্রিং রয়েছে এবং হট স্প্রিংকে ঘিরেই এই মন্দিরটি স্থাপিত। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবীর নাম কান্ধনী দেবী। প্রধানত এখানকার লোকাল ট্রাইবরাই এনার পুজো করে থাকেন। কথিত আছে 2 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে এনার প্রধান মন্দিরটি অবস্থিত ছিল এবং সেখানেও একটি হট স্প্রিং ছিল। পরে সেই হট স্প্রিংটি শুকিয়ে যাওয়ায় দেবী এক লোকাল প্রিস্টকে স্বপ্নাদেশ দেয় এবং এই পজিশনে নতুন মন্দিরটি স্থাপন করা হয় এবং সেখানে নতুন করে এই হট স্প্রিংটি অটোমেটিক তৈরি হয়ে যায়। স্থানীয়দের মতে কোনো মহিলা যদি মনস্কামনা নিয়ে এই হট স্প্রিংয়ে ডুব দিয়ে স্নান করে তাহলে নাকি তার মনস্কামনা পূর্ণ করেন দেবী। এছাড়াও এই জলে যে মেডিকেল প্রপার্টি রয়েছে তা নাকি স্কিনের রোগ এবং হাড়ের রোগও সারায়। প্রধান হট স্প্রিংয়ের পাশাপাশি 2টি কৃত্রিম পুকুর রয়েছে যাতে দর্শনার্থীরা এসে স্নান করতে পারেন বা জল কালেক্ট করতে পারেন। লোকাল ট্রাইবরাও এই জল কালেক্ট করে নিয়ে ফসল বোনার আগে ক্ষেতে ছড়িয়ে দেয় যাতে তারা বছর বছর ভালো ফসল পান। এটা লোকালদের বিশ্বাস। মন্দির পরিদর্শনের পর আমাদের গাড়ি এবার ধীরে ধীরে এগিয়ে চলল গজপতি ডিস্ট্রিক্টের চন্দ্রগিরি পাহাড়ের কোলে অবস্থিত ছোট গ্রাম জিরাংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যখন পৌঁছে গেল জিরাং ভিলেজে তখন আমার মনে হচ্ছিল আমি যেন চলে এসেছি হিমালয়ের কোলের কোনো টিবেটিয়ান গ্রামে। সত্যি বলতে এই গ্রামটি টিবেটিয়ানদেরই, কারণ 1960 সালের পর যত টিবেটিয়ান রিফিউজিদের ইন্ডিয়াতে স্থান দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হলো এই জিরাং ভিলেজ। টিবেটিয়ানরা এই জায়গাটিকে ফুটসংলিং বলেও ডাকে, যার ইংলিশ অর্থ হলো ল্যান্ড অফ হ্যাপিনেস অ্যান্ড প্লেন্টি। এবার আমাদের গাড়ি প্রবেশ করে গেল জিরাং মনিস্ট্রির ভেতর। জিরাং মনিস্ট্রিটি শুরু হয় একটি বড় লেক দ্বারা। এই লেকের মাঝে পদ্মসম্ভাবার পদ্মের ওপর একটি বড় স্ট্যাচু লক্ষ্য করা যায়। এই মনিস্ট্রিটির ভেতর 2টি রেস্টুরেন্ট আমার চোখে পড়ে। আপনারা যারা দূর থেকে আসছেন তারা কিন্তু লাঞ্চ এবং টিফিন এখানে সারতে পারেন। এই সব রেস্টুরেন্টগুলি টিবেটিয়ান স্টাইল ফুড আপনাদের সার্ভ করবে। 1910 সালে বৌদ্ধিস্ট ধর্মগুরু দলাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত এই বৌদ্ধিস্ট মনেস্ট্রিটির নাম হল পদ্মসম্ভাবা মহাবিহারা মনেস্ট্রি। অনেকেই মনে করেন সাউথ এশিয়ার সবথেকে বড় বৌদ্ধিস্ট মনেস্ট্রি এটি। প্রায় 10 একর জমির ওপর তৈরি এই মনেস্ট্রিটিতে একসাথে 200 থেকে 300 জন মঙ্ক বৌদ্ধ ধর্মের ওপর পড়াশোনা এবং গবেষণা করতে পারেন। সিকিম, ভুটান, নেপাল, অরুণাচল প্রদেশ, হিমাচল এইসব জায়গা থেকে ছাত্ররা বৌদ্ধ ধর্মের ওপর অধ্যয়ন করতে এই জায়গায় এসে থাকেন। এই মনেস্ট্রিটির আর্কিটেকচার অনেকটা নালন্দার আদলে তৈরি করা হয়েছে। টিবেট, নেপাল, ভুটান এইসব জায়গা থেকে কারিগররা এসে এর তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। জিরাং ভিলেজে জিরাং মনেস্ট্রি ছাড়া আরেকটি আকর্ষণীয় স্থান হলো খাসারা ওয়াটারফল। বৃষ্টি মাথায় করেও আমরা এগিয়ে চললাম সেই ওয়াটারফল দেখার জন্য। এরকম পাহাড় বৃষ্টিত মেঘলা ওয়েদারে ঝর্ণা দেখলে ওই ঝর্ণার তলায় সবাই স্নান করতে নেমে যেত। আমাদেরও ইচ্ছা করছিল, তবে বর্ষাকালে আসায় সে সাহস হয়নি। আপনারা তাহলে ঝর্ণা এনজয় করুন। আপনাদের সাথে দেখা হবে ভিডিওর নেক্সট চ্যাপ্টারে।
এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন।